কেমন আছো ছাত্রছাত্রীরা? আমি সুলতান স্যার অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র চতুর্থ পার্ট মানে পার্ট 4 আমি পড়াবো। তো 1 2 3 4 যদি না দেখে থাকো তো তোমরা গিয়ে দেখে নাও। চলো যাওয়া যাক। দেখো চতুর্থ পার্টে থাকছে রেল ব্যবস্থা। তোমরা এর আগে অনেকগুলো দেখেছো। রেল ব্যবস্থা দেখবে, তোমরা বই খুলবে সেখান থেকে পেয়ে যাবে রেল ব্যবস্থা, সেখান থেকে আমি বোঝাচ্ছি। দেখো রেল ব্যবস্থা বা রেল ট্রান্সপোর্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাতায়াত করি সেখানে অনেক কিছু ট্রান্সপোর্টের লাগে। আজকের দিনে যদি দেখো বাস লাগে, ট্রেন, ট্রাম, কত কি আছে, উড়োজাহাজ, সমস্ত কিছু কি এক জায়গা থেকে আরেক জায়গা কি যাবার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে ওই যাতায়াতের বিষয়ের জন্য। তো এখানে যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময়ে পরাধীন ভারতে রেল ব্যবস্থা করেছিল, তারা কি ভারতের উন্নয়নের জন্য করেছিল? একেবারেই না। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে যাতে তারা কোনো জায়গায় যদি স্বাধীনতা সংগ্রামীরা বা যদি কোনো জায়গায় বিদ্রোহ হয় সেখানে তারা কি অতি সহজে তাদের সৈন্য পাঠাতে পারে এবং সেই সংগ্রাম বা সেই আন্দোলনকে দমন করতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য তাদের কি ছিল? দ্বিতীয় উদ্দেশ্য তাদের এটাই ছিল যে ভারতের বাজারে তাদের দেশের পণ্যগুলো যাতে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং ভারতের ছোট্ট ছোট্ট গ্রামে পৌঁছে যেতে পারে এবং তার মাধ্যমে কি হবে, তার মাধ্যমে তাদের ব্যবসার উন্নতি হবে। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ কেন্দ্র করেই কিন্তু রেল ব্যবস্থা শুরু করেছিল। রেল ব্যবস্থা কিন্তু আমরা সবাই বলি যে ব্রিটিশরা আমাদের ভারতের রেল ব্যবস্থা দিয়ে গেছে। না বাবা, এই জন্য দিয়ে যায়নি, ভারতীয়দের সুবিধার্থে তাদের ব্যক্তিগত স্বার্থে তারা এই রেল ব্যবস্থা আমাদের দেশকে দিয়ে গেছে। ও ঠিক আছে। আর এই রেল ব্যবস্থা পরিচালনা কিভাবে হয়েছিল, কি কি চুক্তি ছিল, সমস্ত কিছু ডিটেলস আমি বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো ভারতের উপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক কি? রেল ব্যবস্থা। এর ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সাথে যুক্ত হয়েছিল। তবে তোমরা যে রেল ব্যবস্থা সেটা যদি ভালো করে দেখো তো দ্বিতীয় পার্টে দেখতে পাবে। চলো দ্বিতীয় স্লাইডটাই দেখো। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তাহলে যদি রেলপথ নির্মাণ কে করেছিল বলে সেই প্রশ্নটা পেয়ে গেছো। তার সাথে সাথে সালটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। ডালহৌসির মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনী যাতায়াত নিশ্চিত করা। আর সাথে সাথে কি উদ্দেশ্য ছিল সেটা আমি বললাম। পাশাপাশি কি বন্দর, শহর, বিভিন্ন বাজার, কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে সংযুক্ত করার পরিকল্পনা ছিল। আচ্ছা, কাঁচামাল কেন লাগবে? সেই সময়ে ইউরোপে একটা রেভলিউশন হয়েছিল, দ্য ইন্ডাস্ট্রিজ যে রেভলিউশন, সেই রেভলিউশন কি হয়েছিল না, নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হতো। তো সেই নতুন নতুন যন্ত্রপাতিতে কি হবে না, কাপড় তৈরি হবে, বিভিন্ন আসবাবপত্র তৈরি হবে। তো সেই তৈরি হওয়ার জন্য কাঁচামাল লাগবে। তো সব থেকে সস্তায় এবং কাঁচামালের উপযুক্ত কাঁচামাল পাওয়া যেত ভারতবর্ষে। তাই তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল যাতে সহজেই ব্রিটেনে অথবা ইউরোপে নিয়ে যাওয়া যায় সেই জন্য তারা এই রেল ব্যবস্থাকে ব্যবহার করেছিল। তার ফলে কি হলো, ভারতের বাজারে ব্রিটিশ পণ্যের বাণিজ্যিক উপযোগী করে তোলা সহজ হলো। এছাড়াও যে প্রোডাক্টটা তৈরি করবে, যে জিনিসপত্রটা তৈরি করবে, সেই জিনিসপত্রটা তো তৈরি করলে হবে না, তাহলে ওই জিনিসপত্রটা কিন্তু ভারতের বাজারে বিক্রি করাটা সহজ হয়ে যাবে, কারণ রেলপথের মাধ্যমে খুব সহজেই আমাদের দেশে পৌঁছে যাবে। দেখো রেলপথ বানানোর জন্য এটা একটা কি ব্যয়বহুল প্রকল্প, এখানে অনেক সম্পদের দরকার, অনেক অর্থের দরকার। তা ব্রিটিশরা তো খুব বুদ্ধিমান ছিল, তারা কয়েকটা শর্ত দিল। কি না, যে সমস্ত কোম্পানিরা এখানে টাকা নিয়োগ করবে তাদেরকে কি হবে, 5% হারে সুদ দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে কি 5% তাদেরকে কি হবে, সুদ দেয়া হবে। সাথে সাথে যেসব কোম্পানিগুলো রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের 99 বছর চুক্তিতে জমি দেয়া হয়েছিল। তাহলে 99 বছর তাদেরকে জমি দেয়া হলো, সেই জমি থেকে কোনো কি রাজস্ব তুলে নেওয়া হবে না, রাজস্ব মুক্ত। রাজস্ব মানে কি, কর বা ট্যাক্স। বললো তুমি কোম্পানি আসো আমাদের এখানে, এসে তোমরা রেলপথ বানাও, রেলপথের জমি কে দেবে না, কোম্পানি দেবে। কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং রেলপথের যে জমিগুলো আছে সেই জমিগুলো তোমরা ফিরে পাবে। সাথে সাথে কি হলো না, তাদের কোনো খাজনা দিতে হবে না 99 বছর। সেই কারণে
চুক্তির মেয়াদ শেষ হলে সরকারের দখলে চলে যাবে ওই সমস্ত রেলপথগুলো। যখন চুক্তিটা শেষ হয়ে যাবে তখন রেলপথগুলো কার চলে যাবে না, কোম্পানির আন্ডারে, কিন্তু 99 বছর তুমি ব্যবসা করতে পারবে। ফলে কি হলো, 1858 থেকে 1869 এইটুকু সময়ের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূল্যধন ভারতের রেলপথের নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়। এ দেখো, পাউন্ড যদি বোঝো, ভারতে যেমন টাকা বলে তেমন ব্রিটিশ টাকাটাকে বলা হয় পাউন্ড, বুঝতে পারছো? আমেরিকার টাকাকে তোমরা ডলার শুনেছো, সেরকম প্রত্যেক দেশের এক একটা টাকার কি নাম আছে। তো এখানে কি পাউন্ড, ঠিক আছে? তো কত পাউন্ড না, 7 কোটি পাউন্ড। দেখো 7 কোটি কিন্তু আজকের দিনে কোটি হিসাবে কিন্তু তুমি দেখছো, সেই সময়ের 7 কোটি পাউন্ড কি বিনিয়োগ করা হয়েছিল রেলপথ নির্মাণের কাজে। দেখো ফলে কি হলো, প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভিতরে বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেয়া হতো, তার জন্য ভাড়া লাগতো খুবই কম। তাহলে কি হতো না, বাইরে থেকে দেশের মধ্যে অনেক প্রোডাক্টস জিনিসপত্র কি আমাদের দেশে পৌঁছে দেওয়া হতো, তাতে কি লাগতো, খুবই ভাড়া কম লাগতো। কিন্তু আমাদের দেশ থেকেই যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভারতীয়রা ব্যবসা করার জন্য তারা যে পণ্যগুলো নিয়ে যেত তাদের থেকে উচ্চ হারে টাকা নেওয়া হতো। তাহলে এইটা তো একটা বৈষম্য, তাই না? যদি ইউরোপীয়রা ব্যবসা করে ওই একই রেলে একই দূরত্বে, তাদের দিয়ে ভাড়া নেওয়া হতো অনেক কম, কিন্তু ভারতীয়রা যদি ব্যবসা করতে চায় তাদেরকে রেলের সুবিধার্থে কি করতে হতো না, বেশি টাকা দিতে হতো। তো এটা একটা বৈষম্য ছিল। দেখো তাহলে ব্রিটিশরা রেলপথেও বৈষম্য করলো, সাথে সাথে তাদের কি উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য ছিল যাতে ভারতের অর্থনীতি কোনোভাবে চাঙ্গা না হতে পারে এবং ব্রিটিশ অর্থনীতি যাতে মজবুত হয়। ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কিছুদিন কয়লাও ব্রিটেন থেকে নিয়ে আসা হতো। তাহলে কি এখানে যে সম্পদের যে টাকা ছিল, যে ট্যাক্স টাকা ছিল, অথবা যে সমস্ত কোম্পানিরা এখানে বিনিয়োগ করেছিল তাদের সমস্ত টাকাটা কোথায় চলে যাচ্ছে না, ব্রিটেনে চলে যাচ্ছে। কিভাবে না, যেগুলো সরঞ্জাম লাগছে যেমন লোহা, ধরো কয়লা, যেগুলো রেলপথে প্রয়োজন হয়, তো সেই সমস্ত কিছু কোথা থেকে না, ব্রিটেন থেকে আনছে। দেখো রেলপথ শুধু যে ব্রিটেন বিদেশিরা টাকা লাগিয়েছিল এমন নয়, যারা ইউরোপীয় মহাদেশের ব্যক্তি ছিল তারা তো লাগিয়েছিল, সেহেতু তাদের টাকাটাও কোথায় গেল, আমাদের দেশে থাকা উচিত ছিল, যেহেতু কাঁচামাল এখান থেকে কিনলে, কিন্তু সেটা হয়নি। হয়েছিল কি, ব্রিটেনে চলে যেত টাকাগুলো, ব্রিটেনের মূল লক্ষ্যই তো ছিল এটা। আরো কি বৈষম্য করা হয়েছিল, বৈষম্য করা হয়েছিল যে ভারতে যখন রেলপথ নির্মাণ করা হয় সাধারণ প্রযুক্তিগুলো ভারতীয়দের শেখানো হতো, কিন্তু উন্নত প্রযুক্তিগুলো প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। ফলে রেলপথ নির্মাণকেও কেন্দ্র করে উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। দেখো কাঁচামালটাও তারা ব্রিটেন থেকে নিচ্ছে, সাথে সাথে কি হলো, যে ভাড়ার বৈষম্য করেছে, সাথে সাথে এই রেলপথ বানানোর জন্য যে সমস্ত প্রযুক্তি বা টেকনোলজি প্রয়োজন আছে সেই সমস্ত কি ছোট্ট ছোট্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো ভারতীয়দের দিকে দ্বারা করাচ্ছে। যখনই কোনো বড় প্রযুক্তির ভালো কাজ করার প্রয়োজন তখন তারা বিদেশ থেকে প্রযুক্তিদের আনা হচ্ছে, এবং ভারতীয়রা যাতে সেই প্রযুক্তি শিখতে না পারে সেই জন্য তাদেরকে কি সেখান থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। কেন? এইটাই তাদের লক্ষ্য ছিল, যাতে ভারতীয়রা এই প্রযুক্তি আয়ত্ত করতে না পারে। ঊনবিংশের আর্থিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। আমরা কোনো কিছু বুঝতে গেলে, ইতিহাসকে ভালো করে বুঝতে গেলে, যেটা উপর দিয়ে দেখছো সেটা ইতিহাস নয়, তোমাকে তার পটভূমি বুঝতে হবে, তোমাকে তার বিহাইন্ড দ্য সিন, তার পিছনে কি কাহিনী আছে সেটাকে তোমাকে জানতে হবে। তো এখানে রেলপথ সবাই জানে, রেলপথ নির্মাণ করেছে, ভারতকে উন্নত করেছে কি ব্রিটিশরা এসে রেলপথ করেছে না, ভারতে রেলপথ ছিল না, না মহাশয়, এই কারণে নয়। তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু একটা নির্দিষ্ট ছিল, সেটা কি না, তাদের ভীষণ ছিল এটাই, যাতে ভারতের সম্পদ তাদের দেশে সহজে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কি হলো না, আমাদের কোনো উন্নতি সেই রকম হয়নি, ব্রিটিশের যে আর্থিক উন্নয়ন সেটা আরো ভালোভাবে হতে
লাগলো। তাহলে ব্রিটিশরা কি হলো না অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে গেল। তাহলে তোমরা যদি রেলপথটা বুঝতে পারো তাহলে আরেকটা জিনিস দেখো, এখানে কি আছে না বড় বড় করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ। তাহলে বুঝতে পারছো কিনা ডেভেলপমেন্ট অফ দ্য টেলিগ্রাফ সিস্টেম ইন কলোনিয়াল ইন্ডিয়া। ওকে, তো টেলিগ্রাফ বলবে স্যার টেলিগ্রাফ আবার কি? টেলিগ্রাফ এই দেখো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনটাই হলো টেলিগ্রাফ। এটা কি না এখানে একটা দেখো ধরার বস্তু আছে, আর এখানে দেখো একটা এখানে দেখতে পাবে একটা ছোট্ট মতো বিন্দু আছে। তাহলে এটা কি এটা যখন এইভাবে পুশ করা হতো তো এটা কি তারের সিস্টেম ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় কি হতো ইলেকট্রনিক বা ইলেকট্রিক সংকেত পাঠাতো। এই সংকেতের মাধ্যমে কি হতো না মেসেজ যেত। বুঝতে পেরেছো? স্যার এটা বিশাল বিচুকি, আজকের দিনে ফোন করা হচ্ছে, মেসেজ করা হচ্ছে, তো এটা একটা বিশাল বিশাল রিভলিউশন কি করে হতে পারে? না, তখন কোনো ব্যবস্থা ছিল না, তখন চিঠি লিখে লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছানো হতো, এবং চিঠিটা লেখার পরে আরেকটা ব্যক্তিকে দেওয়া হতো, সেই ব্যক্তি ভ্রমণ করে আরেক জায়গায় যেত, সেই সময়টা কিন্তু লাগতো। এখানে কিন্তু এক জায়গায় বসে সংকেতটা টাইপ করে দিল, অন্য জায়গায় কিন্তু সংকেতটা খুব কম সময়ে পৌঁছে যেত। তাহলে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে বুঝতে পারছো শতকের কি দ্বিতীয় ভাগে রেলপথের মতোই টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। তাহলে যেমন রেলপথের বিকাশ একেবারে হু করে ঘটছিল, তেমন টেলিগ্রাফের ব্যবস্থাও কিন্তু দারুণভাবে ঘটে উঠছিল। উপনিবেশিক শাসনের রাজনৈতিক সামরিক প্রয়োজন টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে। তাহলে কি হলো এর একটা রাজনৈতিক এবং সামরিক দুটোই, তারা রাজনৈতিক ভাবেও বা সামরিক ভাবেও এই ব্যবস্থাকে তারা একদম জরুরি ব্যবহার মনে করলো। কেননা বস্তুত রেলপথ ও টেলিগ্রামের বিস্তার সহগামী হয়েছিল। তাহলে রেলপথ আর কি হলো টেলিগ্রামের ব্যবস্থা সহগামী হয়েছিল, কেননা যেখান থেকে রেলপথ নির্মাণ করেছে রেলপথ গিয়েছে, সেই রেলপথ ধরে ধরেই এই টেলিগ্রামটাকে নিয়ে গিয়েছিল। আর হচ্ছে কি দেখো রেলপথেও একটা রেল আর একটা জায়গায় গেলে সেখানে কি লাগবে না সংকেত লাগবে, কোন রেলটা কোনখানে আছে, তারপরে কোন রেলটা আসবে, সেই সংকেতটা ব্যবহার করার জন্য এই টেলিগ্রাফ একটা দারুণ কি ব্যবস্থার সুবিধা করে দিয়েছিল। সাথে সাথেই সামরিক কোনো জায়গায় যদি অভিযান চলে, কোনো জায়গায় যদি সমস্যা হয়, সেই সমস্যাটা জানবে কি করে? একজনকে তার চিঠি বা ওই বার্তাটা নিয়ে পৌঁছাতে হবে, কিন্তু এখানে সে সুবিধাটা ছিল বৈদ্যুতিক সংকেত তারা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারতো। তাহলে এটা একটা কি ছিল রেভলিউশন। কিন্তু এই রেভলিউশনের জন্য কি আমাদের কোনো লাভ হয়েছিল ভারতীয়দের? সবটাই বুঝে নেব, আমার সঙ্গে থাকো। দেখো 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। তাহলে স্যার কবে চালু হয়েছিল? এটা একটা এমসিকিউ পেয়ে যাবে। কত? 1851 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তবে 1856 খ্রিস্টাব্দের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে কটা না 46টি টেলিগ্রাম কেন্দ্র তৈরি হলো। তাহলে এক একটা করে কি হলো কেন্দ্র তৈরি হলো, মোট কেন্দ্র ছিল 46টা। প্রায় 4200 মাইলেরও বেশি অঞ্চল টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসে গিয়েছিল। তাহলে বুঝতে পারছো এর প্রয়োজনীয়তা কতটা ছিল ব্রিটিশদের, তারা খুব দ্রুত এই ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার ফলে কলকাতা থেকে আগ্রা, কলকাতা কোথায় আগ্রা কোথায়? তোমরা তো ভারতের ম্যাপটা দেখেছো, পশ্চিম বাংলা হচ্ছে ভারতের ম্যাপের একেবারে পূর্ব দিকে, আগ্রা কোথায়? একেবারে ভারতের ম্যাপের উত্তর দিকে। তাহলে এতটা দূরত্ব কিন্তু খুব সহজেই কি হতো অতিক্রম করা যেত খুব কম সময়ে এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে। উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলির এবং বোম্বাই আজকের দিনে যেটা মুম্বাই, মাদ্রাজ আজকের দিনে যেটা চেন্নাই, কোটাকামুন্দু প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তৃত হয়েছিল। 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল, বুঝতে পারছো কত বড় অঞ্চল, সেই অঞ্চলে টেলিগ্রাম ব্যবস্থা হয়েছিল। ঊনবিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রামের এই লাইন। এইবার আমরা বুঝে নেব এই টেলিগ্রাম ব্যবস্থার ব্রিটিশদের কতটা সহায়ক হয়েছিল আর আমাদের ভারতীয়দের জন্য কতটা উপকারী অথবা কতটা সুযোগ সুবিধার হয়েছিল কি হয়নি।
টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমেই ব্রিটিশরা বিদ্রোহ যুদ্ধের সময় দ্রুত খবর পেত। তাহলে কোনো জায়গায় যদি বিদ্রোহ হয় সেই বিদ্রোহের খবরটা খুব সহজেই পেয়ে যেত ব্রিটিশরা এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে। তার ফলে কি হতো না, সেই বিদ্রোহকে দমন করা খুব সহজ হয়ে যেত। সেইখানে সেনাবাহিনীর কাছে খবর পৌঁছে যেত, তারা খুব কম সময়ে অ্যাক্টিভ হয়ে যেত এবং সেই বিদ্রোহকে দমন করে দিত। সাথে সাথে কি কোনো যুদ্ধ যদি হয় সেই যুদ্ধেরও যে আপডেট কি হচ্ছে না হচ্ছে তা হচ্ছে আমলাতন্ত্রদের কাছে খুব সহজে পৌঁছে যেত এবং আমলাতন্ত্রদের আদেশ খুবই সহজে সেনাবাহিনীর কাছে পৌঁছে যেত। দেখো দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় বা 1857 সালের বিদ্রোহ, দেখো 1857 সালের বিদ্রোহ, এই বিদ্রোহ একেবারে বলতে পারো দমন করার ক্ষেত্রে এই টেলিগ্রাম একটা বড় ভূমিকা গ্রহণ করেছে। এবং ইঙ্গো বার্মা, বার্মা বলতে এখানে এর মায়ানমারকে বোঝানো হয়েছে। আজকের দিনে যে মায়ানমার তার নাম কিন্তু হচ্ছে বার্মা। তাহলে ইঙ্গো বলতে কিন্তু এখানে ব্রিটিশ সাম্রাজ্যকে বোঝানো হয়েছে। তাহলে ব্রিটিশদের সঙ্গে যে বার্মার একটা যুদ্ধ হয়েছিল সেটার নাম কি দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ। সেই যুদ্ধের প্রধানতম ভূমিকা গ্রহণ করেছিল টেলিগ্রাফ। টেলিগ্রাফের মাধ্যমে তারা যেইভাবে তাড়াতাড়ি দ্রুত খবর পেয়েছিল সেইভাবে স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে এই যুদ্ধে তারা জয়লাভ করেছিল। তাহলে এইটা ছিল তাদের উপকারিতা। তাহলে আমরা বুঝে নেব ভারতীয়রা কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিল। পরবর্তী সময়ে ব্যবসায়ী শিক্ষিত সমাজও এই মাধ্যমের ব্যবহার করতে থাকে। তাহলে কি হলো, এই ভারতে যারা শিক্ষিত অথবা যারা ব্যবসায়ী তারাও এর ব্যবহার করতে থাকে। ভারতীয় ছাড়াও যারা বিদেশি ব্যবসায়ী ছিল তারাও এর ব্যবহার শুরু করে। 1870 সালে ভারত ও ব্রিটেনের মধ্যে সরাসরি টেলিগ্রাফ যোগাযোগ স্থাপিত হয়। তাহলে কি হলো, 1870 খ্রিস্টাব্দে ভারতে যাবতীয় কার্যকলাপ চলছে, প্রশাসনিক স্টেপ নিচ্ছে, প্রত্যেকটা জিনিস একেবারে ব্রিটেনে খবর চলে যেত। কোনো মানুষকে যেতে হতো না, কোনোভাবে চিঠিপত্র পাঠাতে হতো না, এখানে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে ব্রিটেনের কাছে পৌঁছে যেত এবং ব্রিটেন সরকারের ইনস্ট্রাকশন আমাদের ভারতে খুব সহজে চলে আসতো, যা সামাজিক ও প্রশাসন বা বাণিজ্যকে আরো শক্তিশালী করে তোলে। এর ফলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্র তিন ক্ষেত্রেই ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্ব আরো দৃঢ় হয়। ভারত এখন সাম্রাজ্যের কেন্দ্র লন্ডনের সঙ্গে প্রায় তাৎক্ষণিক যোগাযোগ আসতে পারে। তাহলে কি হলো, ব্রিটিশরা তো একাধিক সুযোগ সুবিধা পেয়ে গেল। তারা এখান থেকে লন্ডনে খবর পৌঁছে দিত, ব্রিটেনের খবর কেউ এখানে নিয়ে চলে আসতো। তাহলে এর ব্যবহার কে পেল, কিছু ব্যবসায়িক আর কিছু শিক্ষিত মানুষ। তাহলে সাধারণ মানুষের কি হলো, তাহলে সাধারণ মানুষের কি হলো, সাধারণ মানুষকে এই সুযোগ সুবিধা কিন্তু পায়নি। সাধারণ মানুষের এই সুযোগ সুবিধা পায়নি কারণ এটা ব্যয়বহুল ছিল, এর খরচা অনেক ছিল এবং এই সাধারণ মানুষের ব্যবহার করার যোগ্য হয়ে উঠতে পারেনি, তারা এর অর্থ দেবার সামর্থ্য রাখতে পারতো না। তাহলে তাহলে আমরা কি দেখলাম, যারা উচ্চ শিক্ষিত ধনী ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল, তারাই কয়েকজন খালি এইটা ব্যবহার পেয়েছিল। সাথে সাথে কি ভারতীয় সমাজে একটি আধুনিক যোগাযোগ বিপ্লবের সূচনা ঘটায়। এর আসল উদ্দেশ্য ছিল, সবসময় ইতিহাস পড়তে গেলে জানতে হবে উদ্দেশ্যটা, উপনিবেশিক শাসনের নিয়ন্ত্রণ শক্তিশালী করা। দেখো এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও, উপনিবেশিক শাসন, যারা ব্রিটিশরা ভারতকে শাসন করতো ওটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। সেই ঔপনিবেশিক শাসনের কি যে নিয়ন্ত্রণকে একেবারে শক্তিশালী করে তোলা। ভারতে এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিপুল অর্থ ব্যয় হলেও তার সুফল সব থেকে বেশি উপভোগ করেছিল ব্রিটিশ প্রশাসন, সামরিক বিভাগ ও ইউরোপীয় ব্যবসায়ীরা। তাহলে এর পুরোপুরি সুযোগ সুবিধা কারা পেল, দেখতেই পেলে সাধারণ ভারতীয়রা কিন্তু এই সুযোগ সুবিধা পেল না। তাহলে কিন্তু আমরা এই টেলিগ্রাম ব্যবস্থার মাধ্যমে ভারতের বিশাল কিছু লাভ হয়েছে আমরা বলতে পারি না। এখানে কি না ইউরোপীয় ব্যবসায়ী, প্রশাসনিক দপ্তরে যারা ছিল ব্রিটিশদের, তারা সুযোগ সুবিধা একেবারে উপভোগ করলো, ভারতীয়রা কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা পেল না, তারা এ থেকে কিন্তু বঞ্চিতই থাকলো। আচ্ছা, এরপরে আমরা দেখব সম্পদের বহিঃগ্রমণ। দেখো সম্পদের বহিঃগ্রমণ যদি তোমরা দেখো, একে ইংলিশে কি বলা হয়, ড্রেন অফ ওয়েলথ বা ইকোনমিক ড্রেন। মানে তোমরা অনেক কিছুই শুনেছো, যেমন ব্রেন ড্রেন, তো সেরকমই কি এটা না হচ্ছে ড্রেন অফ ওয়েলথ।
উপনিবেশিক শাসনের অধীনে ভারতের অর্থনীতি তিনটি মূল সমস্যায় জর্জরিত ছিল। সেই তিনটে সমস্যা কি? উপনিবেশিক ভারত বলতে দেখো, যখন পরাধীন ভারত ছিল, যখন ভারতের স্বাধীনতা আসেনি, তখনই তিনটে মূল সমস্যা ছিল। তার মধ্যে এক নম্বর হলো সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন বলতে কি? এই ভারতের সম্পদ বিদেশে চলে যাওয়া। বিদেশ বল তো পুরো একটা যদি লাইনে বলি, আমাদের ভারতের সম্পদকে লুটে পুটে নিয়ে গেছিল ব্রিটিশরা, এটাকেই সম্পদের বহির্গমন বলা হয়। সাথে সাথে কি ছিল? দ্বিতীয়টা ছিল অপশিল্পায়ন। অপশিল্পায়ন যদি বাংলাতে না পারো, বুঝতে পারো, তাহলে হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রি যদি কে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কি হবে? ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে ছিল এইটা ছিল অপশিল্পায়ন। ও তৃতীয় সমস্যা ছিল, সেটা হচ্ছে দারিদ্র। দারিদ্রতা কেন সমস্যা? দেখো, প্রথমত কি বললাম, প্রথমে তোমরা যদি অধ্যায়গুলো পড়ে পড়ে আসো, দেখতে পাবে ভারতীয়রা কি তিনটে জিনিসের উপর নির্ভর ছিল। কি না? একটা হচ্ছে মশলা, আরেকটা কি হলো কাপড়ের ব্যবসা, আরেকটা কি হলো চাষবাস। এই তিনটে ছিল মূল তাদের উপার্জনের পথ। কিন্তু ব্রিটিশরা বিভিন্ন আইন করে সেই যে ব্যবসাগুলো কি করলো? বন্ধ করার ব্যবস্থা করেছিল। কি ছিল না? কাঁচামাল এর দাম বাড়িয়ে দিয়েছিল, এবং সাথে সাথে ভারতীয় যে বস্ত্র শিল্প ছিল, সেই শিল্প যাতে তারা বেশি দামে বিক্রি না করতে পারে, সেই আইন কানুন করেছিল। তাই তারা কাঁচামাল দামে কিনে সস্তাতে বিক্রি করে লাভ করতে পেরেছিল না, এবং তারা চেয়েছিল এই ইন্ডাস্ট্রি যাতে ভেঙে পড়ে এবং বিদেশের পণ্য, বিদেশের কাপড় চোপড় এখানে বিক্রি করা যায়। তো তারা সেটা করে ফেলেছিল বিভিন্ন কৃত্রিয় কৌশলে। সাথে সাথে কি হলো? তারা যে আমাদের চাষবাস, সেটাকেও নষ্ট করেছিল। তোমরা এর আগে পড়েছো, দেখেছো, বিভিন্ন ব্যবস্থা করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, তার সাথে সাথে তোমরা রায়তবাড়ি বন্দোবস্ত। সমস্ত বন্দোবস্তের পিছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল, বেশি বেশি করে রাজস্ব আদায় করা এবং ব্রিটেনের অর্থনীতিকে আরো ভালো চাঙ্গা করে তোলা, এখান থেকে সম্পদ নিয়ে যাওয়া। তার ফলে কি? তারা খাদ্যজ ফসলগুলোকে চাষ করতে বারণ করলো, বলে তোমরা খাদ্যজ ফসল চাষ করতে হবে না। কি চাষ করবে? যেটাই তাদের লাভ বেশি। লাভ বেশি তাদের কি না? তুলো চাষ। তাদের লাভ বেশি কিসে? কফি চাষ। লাভ বেশি কিসে? চা চাষ। আর তোমরা তো অনেকবার শুনেছো নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ, তাহলে নীল চাষ। তারা এইগুলো দিয়ে চাষ করালো। তাহলে কি হলো? এই চাষের মাধ্যমে চাষিদের লাভ হতো না, তাদের লস হয়ে যেত, তারা ঋণের জালে আরো ফেসে যেত, তাদের ঋণের বোঝা চেপে যেত। এই কারণে চাষও কিন্তু একটা ধ্বংসের পথে চলে গেল। সাথে সাথেই যখন খাদ্যশস্য ঠিক মতো হচ্ছে না, ইন্ডাস্ট্রি মানে কাজ পাচ্ছে না, তখন কি হবে? দরিদ্রতা এসে গেল। তো এই তিনটে ছিল প্রধান কারণ। এই দরিদ্রতার কারণে তারা জর্জরিত হয়ে গেল। দেশীয় চিন্তাবিদরা সমালোচনা করেছেন যে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সম্পদ ব্রিটেনে হস্তান্তর হবে, এটা করে নিজেদের সুবিধার্থের জন্য ব্যবহার করত, যার ফলে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হয়ে, এটা ধ্বংসপ্রাপ্ত হবে। পরে দরিদ্রের বিস্তার ঘটে। তাহলে কি হলো? তোমরা সবাই জানো 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল, তার ইংরেজরা জয়ী লাভ হলো, এবং কি এই বাংলার ক্ষমতা তাদের হাতে চলে গেল। বাংলার ক্ষমতার সাথে সাথে কি হলো? রাজনৈতিক সমস্ত ক্ষমতা তাদের হাতে গেল। তারা বিভিন্ন পলিসি তৈরি করলো, সেখান থেকে শুরু হলো। তারপরে 1964, তারপরে একাধিক তারা কি যুদ্ধে জয়ী লাভ হলো। হওয়ার পরে কি তারা শুরু করলো তাদের সে নীতি নিয়োগ, এবং এই ভারতের যে শিল্প বাণিজ্য সব কি আস্তে 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 তাদের নিয়ন্ত্রণে চলে গেল, এবং এইভাবেই দরিদ্রতা বিস্তার হয়েছিল। দেখো, সম্পদের বহির্গমন যদি বলো, সম্পদের বহির্গমন যদি এক কথাই বলি, কি সেটা কি বলতে বোঝায়? কি ভারতের অর্থ সম্পদ বিনা প্রতিদানে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া। বিনা প্রতিদানে মানে কি? আমাদের সম্পদ আমাদের জন্য খরচা না করে একটা বড় অংশ তারা নিয়ে চলে গেল, সেটাকেই বলে কি সম্পদের কি না বহির্গমন। দেখো, তাহলে তুমি বলবে যে স্যার, মুঘলরা ছিল, তারাও তো ভারত থেকে ট্যাক্স নিত, তাই নিত, কৃষকদের কাছ থেকে রাজস্ব তারাও তো নিয়েছে, তাহলে সেইটা কি সম্পদের বহির্গমন হয়নি? না, হয়নি। কেন হয়নি সেটা বলছি। মুঘল বা সুলতানি আমলে রাজস্ব আদায় হতো দেশীয় প্রশাসনিক প্রয়োজনের জন্য। তারা কি করত? তারা যে রাজস্ব আদায় করত, তারা এই দেশেরই উন্নয়ন করার জন্য, এবং তারা সেই টাকাটা তাদের এই দেশের উন্নয়ন করার জন্য কাজে লাগাতো।
দেখো মুঘল সাম্রাজ্য তারা কি করেছিল, তারা যখন এই দেশে জয় লাভ করলো, তাদের যখন সাম্রাজ্য বিস্তার করলো, তারা কিন্তু এই দেশকে তাদের দেশই ভেবেছিল। তারা ভাবলো যে এটা আমারই দেশ, এখানেই আমি শাসন করব, এখানে রাজত্ব তুলবো, এখানেই খরচ করব, এখানেই মারা যাব। কিন্তু ব্রিটিশরা কিন্তু ভেবেছিল এরকম না, ব্রিটিশরা ভেবেছিল এখান থেকে শাসন করে আমাদের টাকা ব্রিটেনে নিয়ে যাব। তাহলে কি হলো, কিন্তু ব্রিটিশ আমলে সম্পদের একটা বড় অংশ বুঝতে পেরেছো, যে টাকা তারা তুলতো রাজস্ব কর হিসাবে অথবা বিভিন্ন আইনের মাধ্যমে, সমস্ত কিছুর একটা বড় অংশ কোথায় চলে যেত, ব্রিটেনে চলে যেত। ব্রিটিশ প্রশাসনের প্রধান লক্ষ্য ছিল ভারতের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করা। তাহলে এখানে প্রধান উদ্দেশ্য একটাই, এখানে সম্পদকে ব্রিটেন মানে আজকের দিনে যেটা ইংল্যান্ড, তখন বলা হতো ব্রিটিশ বা ব্রিটেন, সেই তাদের উন্নয়ন করা, আমাদের দেশের টাকাগুলো নিয়ে গিয়ে তাদের উন্নয়ন করা। তাহলে তারা তো একটা বড় সম্পদ নিয়ে চলে এসো, কত টাকা নিয়ে গেছে একটা আনুমানিক তো বলা যেতেই পারে। তো দেখো আনুমানিক হচ্ছে যে 1840 সালে এক ব্রিটিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী প্রতি বছর প্রায় 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ভারত থেকে ব্রিটেনে চলে যেত। একটা বড় অংশ, কত 2 থেকে 3 স্টার্লিং মূল্যের সম্পদ চলে যেত কোথায়, ব্রিটেনে, যার বিনিময়ে ভারত তেমন কিছুই পেত না। তাহলে এখান থেকে যে টাকাটা যাচ্ছে তার বিনিময়ে তো কিছু পাবে, কিছুই তেমন পেত না। তাহলে কি তারা এখান থেকে যদি আমি একটু ভাষাটা খারাপ বলি, তো সেখানে কি এখান থেকে টাকা লুণ্ঠন বা এখান থেকে নিয়ে চলে যেত। ফলে ভারতের অর্থনীতি ছিল যেন এক স্পঞ্জ এর মতো, মানে কি কাউকে যদি আমরা একদম শুষে নিই, বুঝতে পেরেছো, সে কি পড়বে, পুরো ভিতরটা কি হবে, পুরো ফাঁপা হয়ে যাবে, যেমন স্পঞ্জ হয়, স্পঞ্জকে সেরকম পুরো স্পঞ্জের মতো তারা কি এই সম্পদ শুষে নিয়েছিল, যেখান থেকে সম্পদের শুষে নেওয়া হতো। তাহলে কি হলো, সম্পদকে শুষে নেওয়া হতো। 19বিংশ শতকের শেষ দিকে ভারতের জাতীয় আয়ের প্রায় 6% সঞ্চয়ের 1/3 বিদেশে চলে যেত, যা ব্রিটেনের জাতীয় আয়ের প্রায় 2% সমান ছিল। তাহলে ব্রিটেনের যে জাতীয় আয় ছিল, দেখো ব্রিটেনের জাতীয় আয় বুঝতে গেলে তোমাকে একটু গভীরে বুঝতে হবে। তখন কিন্তু বলা হয়েছে যে ব্রিটেনের সূর্য অস্ত যায় না, কারণ তারা একটা পৃথিবীর বড় অংশকে কি করত, শাসন করত। তাহলে অবভিয়াসলি প্রত্যেকটা দেশ থেকে তারা কি টাকা নিয়ে আসতো এবং তাদের জাতীয় আয় তা কি হতো, সঞ্চারিত হতো। তো কিন্তু সেই সমস্ত জাতীয় আয়ের 2% ভারত থেকে নিয়ে যাওয়া হতো। বুঝতে পেরেছো কত বড় একটা অংশ। তাই তো ভারতকে তারা রত্ন হিসাবে দেখেছিল, যে ভারত হলো আমাদের কাছে রত্ন, এখান থেকে সব থেকে বেশি সম্পদ আমরা অর্জন করতে পারি। তাই পৃথিবীর যতগুলো দেশ তারা শাসন করেছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারা মনে করেছিল, ভারতকে তারা রত্ন বলেছিল, কারণ এখান থেকে সব থেকে বেশি সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, তাই না? এই সমস্ত কিছুর ফলে কি হলো না, এই সমস্ত কিছুর ফলে হচ্ছে ভারতের দারিদ্র। এই দেখো দারিদ্রতা তোমাকে ভারতের বুঝতে গেলে একটু পটভূমি যেগুলো আগে বললাম সেইগুলো মাথায় রেখে রেখে চলতে হবে। আমি একটু এক লাইন করে ছোট্ট ছোট্ট করে বলছি, শোনো তোমরা। ভারতে কি হলো, দারিদ্রতা এলো, এটা একটা ভয়ানক পরিস্থিতি। কিভাবে না, সম্পদের বহির্গমন ও অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসাবে উপনিবেশিক ভারতে সাধারণ মানুষের দারিদ্রতা বেড়ে গেল। এটা দারিদ্রতা হবে, বেড়েছিল। কেন বেড়েছিল না, হলো 1 নম্বর হলো মানুষকে কি করতে হবে, খেতে গেলে তাকে কাজ করতে হবে। তো এখানে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, এখানে তো সম্পদ কাজই নেই। কারণ হচ্ছে এখানে যে প্রধান কাজ ছিল 2টো কাজ, এক হলো কাপড় শিল্প, 2 হলো কি হাতের হস্তশিল্প। সেই দুটোই কি হলো এখানে ডিস্ট্রয় করে দিল, কারণ এখানের কাঁচামালের দাম বাড়িয়ে দিল এবং কি যে তৈরি করা পণ্যের দাম যাতে কমে বিক্রি হয় তা ইংরেজরা আইন করলো এবং বিদেশি পণ্যকে কম দামে এখানে বিক্রি করতে শুরু করলো। তার ফলে বিদেশি পণ্যের বাজার ছেয়ে গেল এবং ভারতীয় পণ্য কি হলো, কমে গেল। তাই সমস্ত মানুষ কাজ হারালো। সাথে সাথেই তোমাকে একটু আগেই বললাম যে আমাদের চাষবাসকেও তাদের নিয়ন্ত্রণে এসেছিল, তাদের মতো করে তুলা, তারপরে তোমার হচ্ছে চা, কফি, নীল চাষ করাতে শুরু করলো। তাহলে খাদ্যজ ফসল একেবারে না হওয়ার যতটুকু প্রয়োজন ততটুকু তো হলোই না। সাথে সাথে কি হলো না, সাথে সাথে কি হলো, মানুষ কাজ পেল না, অবশিল্পায়ন হলো। আর কি হলো,
সম্পদের বহিগমন, এখান থেকে যে টাকাগুলো এখানের মানুষের জন্য কাজে লাগাতে হবে সেই তারা কাজে লাগানো না, তার টাকাগুলো লুটপুট করে নিয়ে চলে গেল। তাহলে আমাদের ভারতের টাকাগুলো যখন বিদেশে চলে যাচ্ছে, আমাদের দেশের নাগরিকের হয়েই কোনো রকম কাজ করছে না সরকার, আর সাথে সাথেই শিল্প নেই, কাজ নেই, মানুষ কি করবে? মানুষের হাতে টাকা নেই, তাদের কি হলো? দারিদ্রতা বেড়ে গেল। অবশ্য এই বিষয়ে নানান রকম মত পার্থক্য রয়েছে, কিন্তু সাধারণ বিচারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দুর্ভিক্ষগুলি দরিদ্রের বা প্রমাণ হিসাবে ধরা যাক। তাহলে কি একের পর এক জায়গায় দরিদ্রতার সঙ্গে সঙ্গে কি হলো? দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ খেতে পেল না, অনাহারে মারা গেল। তো এই দরিদ্রতাকে প্রমাণ করার জন্য এই দুর্ভিক্ষগুলো যথেষ্ট ছিল। ইতিহাসকে মিথ্যে কোনোদিনই প্রমাণ করা যাবে না, কারণ প্রমাণ থাকে। প্রমাণটা কি? প্রমাণটা হলো এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষগুলো একের পর এক অঞ্চলে হলো। এই দুর্ভিক্ষটাই তো প্রমাণ যে ভারতের দরিদ্রতা বেড়েছিল, তাদের যে ব্রিটিশরা শাসন করেছিল, আমাদের শিল্প ধ্বংস করেছিল, আমাদের কৃষিকাজকে ধ্বংস করেছিল, তার সাথে সাথে কি হলো? সাথে সাথেই তো আমাদের এই দরিদ্রতা এলো। ঐতিহাসিক কেউ মানতে নাও পারে, বিদেশি ঐতিহাসিকরা বলতেই পারে না এটা মিথ্যে, কিন্তু এই দুর্ভিক্ষগুলো হয়েছিল তাহলে কি কারণে? দরিদ্রতা তো অবশ্যই ছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষতে সরকারি সাহায্যের পরিমাণও ছিল যত সামান্য। তাহলে কি হলো? বহু মানুষ মারা গেল। তুমি যদি এখানে একটা ছবি দেখতে পাও, এটা হচ্ছে দুর্ভিক্ষের সময়ের একেবারে সেই সময়ের একটা ছবি। দেখো এই মানুষগুলোর অবস্থাগুলো দেখো। বডি কি চাই? তুমি আমাদের জীবন বিজ্ঞানে যদি পড়ো, বডি চাই হচ্ছে নিউট্রিশন, বডিকে গ্রো করার জন্য। যখন আমাদের খাদ্যই পাবো না, আমরা খেতেই পাবো না, তখন আমাদের বডি আমাদের এই মাংসগুলোকে, আমাদের ভিতরের যে নিউট্রিশন আছে সেইগুলোকে খেতে থাকবে। তাহলে কি আমাদের শরীর আমাদেরকে খেতে খেতে মাংসগুলো হারিয়ে গেছে, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। এই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুগুলোর, এই সমস্ত আমাদের বড় বড় দেখো ব্যক্তিগুলোর কি ছিল না? মাংস নেই, শুধু হাড়গুলো আছে, আর জীবনটা শুধু বেঁচে আছে এতটুকু। এইটার নামই হলো দুর্ভিক্ষ, যেখানে অনাহারে খেতে না পেয়ে, কাজ না পেয়ে, কিছু যে ফসল চাষ না হয়ে বহু মানুষ এই অবস্থায় পৌঁছে গেল। চলো আগের স্লাইডে কি দেখা যাক। দেখো তারপরে কি হলো না, 1854 খ্রিস্টাব্দ থেকে 1901, সময়টা কিন্তু খুব বেশি দূর নয়, যে 100 বছর 200 বছর এমন নয়, কত না 1854, সেখান থেকে 1901, এই সময়ের দূরত্বটা তোমাকে বুঝতে হবে। খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। 2 কোটি, বুঝতে পারছো? 1 2 করে যদি তুমি গোনো, 1,000, 10,000, 20,000, এইভাবে 1 লক্ষ, 100 লক্ষই কত হচ্ছে? 1 কোটি। তাহলে 1 কোটি নয়, 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষের জন্য মারা গেল। তারা খেতে পাচ্ছে না, তাদের কাছে কাজ করার কাজ নেই। কি হলো? না খেয়ে না খেয়ে না খেয়ে তাদের বডি রোগাক্রান্ত হয়ে গেল। রোগের পরে আক্রান্ত হয়ে তারা তাদের বডি থেকে যে প্রাণটা ছিল, প্রাণটা হারিয়ে ফেললো। ছোট ছোট শিশুরা, যারা সামান্য একটু দুধ খাবার জন্য ছটকাছটকি করেছে, তার পরিবারের মা বাবার চোখের সামনে সেই নিষ্পাপ শিশুটা ঘুমিয়ে পড়েছে। এইভাবে শিশু থেকে শুরু করে, বয়স্ক থেকে শুরু করে, যুবক যার হাত কাছে শক্তি আছে, যে চাই কাজ, আমাকে কাজ দেয়া হোক, আমি উপার্জন করব, আমি আমার সংসারকে চালাবো, তো সে কাজও পেল না, সে কোনোভাবেই কোনো ব্যবস্থা পেল না। সে কৃষকরা ঋণের জালে দগ্ধ হয়ে গেছিল। তারা চাষ করলেও কিন্তু উপার্জন করতে পেরেছিল না, কারণ একটাই, যে তাদের খাদ্যযোগ্য ফসল যাতে তাদের লাভ, সেগুলো চাষ করতে পারেনি। তারা চাষ করেছিল, ব্রিটিশরা যেটা নির্ণয় করে দিয়েছে সেই চাষ করে তাদের লাভ হয়নি, করতে চাইনি, জোর করে করানো হয়েছে। তার কারণে এই সমস্ত কৃষকদেরও না খেয়ে তাদের বডি থেকে প্রাণ হারিয়ে গেল। এই যে ভয়ানক ছবি, এই দেখো যে ছবিটা আমি তোমাদের একটু আগে দেখালাম, কিভাবে তাদের গায়ে পোশাক নেই, কারণ কতটা মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লে একটা পোশাক কেনার সামর্থ্য রাখে না। সাথে সাথেই একটা মানুষ কতদিন না খেলে তার বডির এই মাংসগুলো হারিয়ে গিয়ে শুধু এই যে
হাড়গুলো দাঁড়িয়ে থাকে। এই হাড়গুলো পরবর্তীতে এই যে টুকরো টুকরো মাংস পেশিতে পরিণত হয়ে গেল, মানুষগুলো তার জীবন হারিয়ে ফেললো। এইভাবে জীবন হারালো কতজন? না এইভাবে জীবন হারালো 2,89,89,00,000 মানুষ। 2,89,00,000 মানুষ আমাদের ভারতবর্ষের, এ ভাই তোমার আমার ভারতবর্ষের মানুষ প্রাণ হারালো। তাহলে আমরা কি বলতে পারি আমাদের এই ব্রিটিশরা উন্নয়ন করেছে? আমরা কি বলতে পারি ব্রিটিশরা তাদের স্বার্থে কাজ করেনি, আমাদের দেশকে উন্নয়ন করেছে? আজকে শিক্ষিত সমাজ অনেকেই বলে যে ব্রিটিশরাই দেশে এসে ইংরাজি ভাষা প্রচলন করেছে। ইংরাজি ভাষা প্রচলন করার তাদের একটাই উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? ব্রিটিশ থেকে বিদেশ থেকে এত লোক নিয়ে এসে এত বড় দেশকে তো শাসন করা যাবে না, তাই তারা একটা শ্রেণী তৈরি করতে চেয়েছিল, যেই শ্রেণীরা হবে ইংরাজি জানবে, ইংরাজি পড়বে, তারা হবে রক্তে মাংসে ভারতীয়, কিন্তু চিন্তায় ভাবনাই হবে ব্রিটিশ। তাদেরকে দিয়ে ভারতকে শাসন করানো হবে। তারা কিন্তু করে দেখিয়েছিল, সেই সমস্ত ভারতীয় দিয়েই দ্বারাই ভারতীয় সাধারণ ভারতীয়দেরকে শাসন করেছিল। তোমরা যদি সেনাবাহিনী আমার আগে ক্লাসে দেখো সেখানে দেখতে পাবে, তোমরা যদি আমার আগে ক্লাস আমলাতন্ত্র দেখো সেখানে দেখতে পাবে, তোমরা যদি পুলিশ বাহিনী দেখো সেখানেও দেখতে পাবে। সেই ভারতীয়রাই দেখে দ্বারাই আমাদের ভারতকে শাসন করেছিল। তাহলে তাদের ইংরাজি বিস্তার, শিক্ষার বিস্তারের মূল উদ্দেশ্য একটা এটা ছিল। দ্বিতীয় উদ্দেশ্য ছিল ভারতের আইনগুলোকে জানা এবং ওদের আইনগুলো যাতে ভারতীয়রা জানতে পারে, তাই তারা ভাষাকে বিকাশ ঘটিয়েছিল। তাহলে ভাষা বিকাশের পেছনেও কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। টেলিগ্রাম ব্যবস্থার দেখলে তোমরা মূল উদ্দেশ্য ছিল, রেল ব্যবস্থার উন্নয়নেও তাদের একটা উদ্দেশ্য ছিল। সমস্ত উদ্দেশ্য একটাই, এখান থেকে সম্পদকে ব্রিটিশদের স্বার্থে নিয়ে যাওয়া। এই যে 2 কোটি মানুষ মারা গেল, 89 লক্ষ মানুষ মারা গেল, তাতে তাদের কিছু যায় আসেনি, কারণ এগুলো ভারতীয়রা মারা গেছে। তাদের কি, তারা তো এখান থেকে সম্পদ লুণ্ঠন করতে এসেছে, লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। এই সমস্ত সাধারণ মানুষের জন্য তাদের কোনো চিন্তাই নেই। ভারতবর্ষের ভয়াবহ দরিদ্রতার কথা অনেক ব্রিটিশ অধিকারকও মেনে নিয়েছিলেন। অনেক ব্রিটিশ অধিকারীও বলেছিল হ্যাঁ ভারতবর্ষে এক ভয়ানক দুর্ভিক্ষ দারিদ্রতা এসে গেছে। একটি সরকারি প্রতিবেদনেও বলা হয়েছিল প্রায় 4 কোটি ভারতীয়বাসী আধ পেটা খেয়ে দিন কাটায়। কি বলেছিল? একটা তো দেখতে পেলে এত বড় সংখ্যা মারা গেল, তারপরেও কিন্তু 4 কোটি মানুষ আধ পেটা খেয়ে, মানে দিনের একবেলা খেতে পাইতো, একবেলা খেতে পাইছিল না। তাহলে এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের পেছনে দুটো কারণ। কি কি দুটো কারণ? না হচ্ছে অবশিল্পায়ন, আর সাথে সাথে কি হলো, একদিকে তো অবশিল্পায়নের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সাথে সাথে আরেকদিকে তোমরা দেখতেই পেলে যে এখানের টাকাকে লুণ্ঠন করে নিয়ে চলে গেল। দেখো এখানেই তোমাদের শেষ হলো এই অধ্যায়টা। যদি আমার পড়ানো তোমাদেরকে ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। তোমাদের গুরুজন আছে, তাদের যদি আমার পড়ানোর স্টাইল ভালো না লাগে, যদি মনে হয় যে এইভাবে পড়ানো ঠিকঠাক উচিত, বলবে। আমিও তোমাদের মতোই, তোমাদের স্যার তোমাদের মতোই ক্লাস করাবো। সাথে সাথে তোমরি আমি সবাই মিলেই জুড়ে গড়ব আমাদের পরিবার, স্কুলওয়ালা পরিবার। এই স্কুলওয়ালাতে কিন্তু সমস্ত ক্লাস পেয়ে যাবে। আমাদের কিন্তু যোগ্য ও দক্ষ শিক্ষকরা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক সমস্ত সাবজেক্ট পড়াচ্ছে। এসো আমাদের সব এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।